নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। আপনি কি দুশ্চিন্তায় ভুগছেন, অর্থাৎ আপনার বাড়ির আপনার প্রিয়জনকে নিয়ে বা বয়োজ্যেষ্ঠ কোনো মানুষকে নিয়ে খুব চিন্তা রয়েছে, ক্রিটিক্যাল বা কোনো ক্রনিক ডিজিজে তিনি ভুগছেন, মূলত সুগার, প্রেশার, থাইরয়েড, ইউরিক অ্যাসিড, কোলেস্টেরল এই ধরনের কোনো সমস্যা এত পরিমাণে বেড়ে গিয়েছে যে কিছুতেই কন্ট্রোল হচ্ছে না, ডক্টরের কাছে নিয়ে যাচ্ছেন, মেডিসিন খাচ্ছেন, জীবনযাত্রাও বদলে ফেলেছেন, কিন্তু তাও এখনো মনের মতন রেজাল্ট পাচ্ছেন না, বা এমন কোনো ক্রিটিক্যাল সমস্যা যে সমস্যার সমাধান আপনার প্রিয় ডক্টরও আপনাকে দিতে পারছেন না, বা আপনার পছন্দের প্যাথি এমন কিছু করে দেখাতে পারছে না যেটা আপনি চাইছেন সেই প্যাথির কাছ থেকে বা সেই চিকিৎসকের কাছ থেকে, তাহলে বলবো এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের কথা আপনি ভাবতে পারেন। কারণ এনবিপির কথা ভাবছে, এনবিপির কথা শুনছে হাজার হাজার মানুষ। প্রত্যেকটা দিন বিভিন্ন প্রান্তে হচ্ছে এনবিপি চেম্বার এবং সেখানে পৌঁছে যাচ্ছেন প্রত্যেক দিন কয়েকশো পেশেন্ট, এবং প্রত্যেকেই ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজ যেরকম আপনি চিন্তা করছেন এরকম সমস্যা নিয়ে আসছেন, এবং তারা কিন্তু দিব্যি আছেন, তারা ভীষণ ভালো আছেন, সাইড এফেক্ট বিহীন এবং কোন রকম ইনজেকশন এবং অপারেশন ছাড়া একটা সুস্থ জীবন যাপন তারা করছে। বয়স হলে সমস্যা আমাদের জীবনে আসবে, বয়সের আগে আপনার যদি জীবনে সমস্যা চলে আসে আর কিছুতেই যদি সেই সমস্যাকে আপনি নিজে থেকে দূর না করতে পারেন, তাহলে অবশ্যই এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের কথা আপনাকে ভাবতেই হবে। আজকে তাই আমরা আবার ভেবেছি আপনাদের কথা, আপনাদের জন্য আমরা আলোচনা করব এমন কোনো বিষয় নিয়ে যে বিষয় নিয়ে আপনার ভাবনা চিন্তা বা একটু আলাদা করে কিছু চিন্তা ভাবনা করার সময় এসেছে। এনবিপি আপনাকে সহযোগিতা করবে। আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এই সংস্থার অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এস ঘোষাল। তাই প্রথমেই স্যারকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। পাশাপাশি রয়েছেন আপনারা, আপনাদের যে কোনো ধরনের শারীরিক সমস্যা নিয়ে আপনারা কিন্তু ফোন করুন আমাদের এই অনুষ্ঠানে এবং অবশ্যই সমস্যার সমাধান জানবেন। তবে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা প্রত্যেকটি পরিবারের সমস্যা, একজন, দুজন, তিনজন, চারজন এই সমস্যায় ভুক্তভোগী। রোগের নাম সুগার, নামটা ভীষণ মিষ্টি কিন্তু রোগটা ভীষণই তেতো। আজকে স্যারের থেকে আরেকবার জানতে চাইবো যে প্রচুর চেম্বার স্যার আপনাকে সামাল দিতে হয়, সেখানে সুগারে আক্রান্ত মানুষের সংখ্যা সত্যি তো দিন দিন বাড়ছে। একদমই ঠিক কথা। কারণ এই যে সুগার রোগটা নিয়ে আজকে আমি আলোচনা করব ভেবেছি, এটা মাঝে মাঝেই আমরা আলোচনা করি। কারণ এই সুগার রোগটা একটা সময় এসে প্রায় প্রত্যেকটা বাড়িতে দু তিনজনের করে থাকবে। আজকেই এটা দেখা গেলে আমি দেখতে পাবো একটা ঘর ছেড়ে একজনের সুগার থাকবে বা একই বাড়ির দুজনের সুগার থাকবে। তো একটা সময় গিয়ে যখন এই রোগটা এত পরিমাণে বেড়ে যাবে তখন তার কমপ্লিকেশনও অনেক চলে আসবে। আমরা যখন সুগার নিয়ে আলোচনা করি তখন আমরা বলি কি আমার চোখের সমস্যা এসে যাবে, নার্ভের সমস্যা এসে যাবে, কিডনির সমস্যা এসে যাবে। তো এই সুগার রোগটা নিয়ে আমরা পেশেন্ট আজকে ধরুন আমরা প্রত্যেকটা চেম্বারে যদি যে পার্সেন্টেজ অফ পেশেন্ট হয় তার 30 থেকে 40% পেশেন্ট কিন্তু আমরা এই সুগার রোগে আক্রান্ত মানুষদের পাই। ফোনটা দিয়ে নিই, একদম অবশ্যই আমরা আলোচনায় আবারও ফিরবো। সুগার নিয়ে আলোচনা হচ্ছে, বুঝলেন তো? তাই আপনার পরিবারে কিন্তু অনেকেই রোগে আক্রান্ত, মনোযোগ সহকারে স্যারের কথা শুনতে হবে আর তা অক্ষরে অক্ষরে পালনও করতে হবে। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ, হ্যালো, কে বলছেন? হ্যাঁ ম্যাডাম, একটু হেয়ার ফলের সমস্যা হচ্ছে। বেশ, কোথায় থাকো তুমি? আমি হুগলি থাকি। হুগলিতে থাকো। বয়স কত তোমার? 25। 25। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে এই সমস্যাটা? এটা বেশ 2-3 মাস ধরে দেখছি। আচ্ছা, তো হেয়ার ফল হচ্ছে। আচ্ছা, এমনি হজমের কোনো সমস্যা বা গ্যাস অম্বলের কোনো প্রবলেম? হ্যাঁ, গ্যাস অম্বলের প্রবলেম একটু আছে। আচ্ছা, থাইরয়েডের কোনো ওষুধ প্রবলেম রয়েছে? ওষুধ খাওয়া হয়? না না না। কোনো রিপোর্ট করানো হয়েছে ব্লাডের? না। আচ্ছা, ওখানে জলে কি আয়রন বেশি না জল ভালো? জল তো ভালো। আচ্ছা, ঠিক আছে, টিভিতে শুনতে থাকো, কি করলে ভালো হয় আমি বলে দিচ্ছি। তো এই যে হেয়ার ফলের সমস্যা নিয়ে আমাদের কাছে পেশেন্টরা আসে বা আয়ুর্বেদের কাছে বা এনবিপির কাছে আমরা যে পেশেন্টগুলো হেয়ার ফল নিয়ে পাই, তার একটা পার্সেন্টেজ অফ পেশেন্ট পাই জলের জন্য এই সমস্যাটা আসে। 2 নম্বর প্রবলেম, যদি কারো থাইরয়েডের সমস্যা থাকে, হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম, তো সেখান থেকে একটা হেয়ার ফলের সমস্যা আসতে পারে। যদি লিভারের কোনো সমস্যা থাকে সেখান থেকে আমার হেয়ার ফলের সমস্যা আসতে পারে। এবার তারপর স্যার কথা বলছেন, আমরা অবশ্যই স্যারের কথা শুনবো। আপনাদের যে স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার, প্লিজ সেই ফোন নাম্বার নোট করবেন। হ্যাঁ স্যার, যেটা বলছিলেন আপনি। হ্যাঁ, তো এই যে সমস্যাটা হচ্ছে হেয়ার ফলের, তো যেটা নিয়ে আমি আলোচনা করছি হেয়ার ফলের যে সমস্যা, তো সেখানে থাইরয়েডের প্রবলেম থেকে আসতে পারে, লিভারের প্রবলেম থেকে আসতে পারে, বা কোনো ব্যাকটেরিয়াল ফাঙ্গাল ইনফেকশন থেকে আসতে পারে।
তো সেই জায়গা থেকে আমাকে দেখতে হবে তোমার কি থেকে এই প্রবলেমটা আসছে, থাইরয়েডের সমস্যা থেকে আসছে, না তোমার ব্যাকটেরিয়াল কোনো সমস্যা থেকে আসছে, না তোমার কোনো ফাঙ্গাল ইনফেকশন রয়েছে, ফলিকেল তোমার হেয়ার ফলিকেলগুলো কিরকম স্ট্রং সেটা দেখতে হবে। তো একবার সব থেকে ভালো হয়, এবং আমাদের একটা কোরসপন্ডিং সিস্টার কনসার্ন রয়েছে যেটা লাইলিগেন্স, সেখানে মেইনলি এই ধরনের চুলের সমস্যা, স্কিনের সমস্যা, রিঙ্কেল স্কিনে, এই ধরনের ট্রিটমেন্ট, হেয়ার লস, গ্রেইং অফ হেয়ার, এই ধরনের ট্রিটমেন্টগুলো সেখানে হয়। তুমি একটু বালি থেকে মনে হয় ফোন করছিলে, আমাদের বালিতেই চেম্বার রয়েছে লালবাবা কলেজের কাছে, একবার সময় করে একবার এসে যোগাযোগ করবে, অবশ্যই দেখবে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে এবং ভালো থাকবে। একদম, কারণ সুন্দর থাকাটা ভীষণ জরুরি, যেরকম জরুরি সুস্থ থাকা। তাই সৌন্দর্য এবং সুস্থতা এই দুই কিন্তু উপহার দেয় নেটবেপির অভিজ্ঞ চিকিৎসকেরা। জাস্ট আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার, যেটা কিছুক্ষণ আগে বলছিলাম, 9830235527 বা 37, প্লিজ নাম্বারগুলো মোবাইলে সেভ করুন, ফোন করুন আর যোগাযোগ করুন। কে আছেন একটু দেখবো। নমস্কার। নমস্কার, হ্যাঁ, কে বলছেন? আমি সমর দাস বলছি নদিয়া থেকে। নদিয়া থেকে বলুন, কি সমস্যা আছে? হ্যাঁ, বলছি আমার কোনো কিছু খাবার খেতে ইচ্ছা করে না, বমি বমি ভাব থাকে আর মানে গ্যাসের সমস্যা আছে। আচ্ছা, বয়স কত বললেন? বয়স 29। 29। আচ্ছা, খাওয়া দাওয়া কি বাইরে বেশি হয় না বাড়ির খাবার খাওয়া হয়? না না, বাইরের বেশিরভাগ খাওয়া দাওয়া করছে। তেল ঝাল মশলা কি বেশি খাওয়া হয়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এমনি বুক জ্বালা বা পায়খানা পরিষ্কার হচ্ছে না এরকম কোনো সমস্যা রয়েছে? হ্যাঁ, স্টুকটা মানে মাঝে মাঝে ক্লিয়ার হয়। আচ্ছা, এর জন্য কোনো ডাক্তারবাবুকে দেখানো হয়েছে এর আগে, না না এখনো ডাক্তার কাউকে দেখাওনি? না, দেখায়। আচ্ছা, নদিয়ার কোথা থেকে বলছেন? কৃষ্ণনগর। কৃষ্ণনগর থেকে। ঠিক আছে, টিভি স্ক্রিনে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। এই যে সমস্যাটা বলছে, এটা আমরা দেখবো আজকে যেরকম সুগার রোগ নিয়ে আলোচনা একদম। করছি, 100 জনের 70 জনের পেশেন্ট এই সমস্যা নিয়ে ফোন করবে, কি ডাক্তারবাবু আমার খিদে হচ্ছে না, গ্যাস অম্বলের সমস্যা রয়েছে, রোজ সকালে একটা করে গ্যাসের ওষুধ খেতে হয়, পায়খানা পরিষ্কার হচ্ছে না। আগে আপনাকে ঠিক করতে হবে আপনার ডায়েটারি রেজিমটা। সকাল থেকে রাত্রি অবধি যে খাবার দাবারগুলো খাচ্ছেন সেখানে স্পাইসি খাবার কমিয়ে দিতে হবে, তেল ঝাল মশলাটাকে কম করতে হবে, চেষ্টা করতে হবে যত সম্ভব ফ্রুটস বা স্যালাড এগুলোকে ইউজ করার, এবং তার সময় এইটা ছাড়া একটা সময় করে, একটা টাইম করে যে খাওয়ার যে সময়টা বেঁধে ফেলতে হবে। সকালে ব্রেকফাস্টের সময় ব্রেকফাস্ট, লাঞ্চের সময় লাঞ্চ, টিফিনের সময় টিফিন এবং ডিনারের সময় ডিনার। এর পাশাপাশি গরম খাবার, আপনাকে স্পেশালি বলছি, আপনার মতো পেশেন্টরা যারা শুনছেন এই প্রোগ্রামটা তাদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য, কি যে তেল ঝাল মশলা আমি বারণ করলাম তার মানে কি আপনি বাইরে খেতে পারবেন না? হ্যাঁ, খেতে পারবেন। আপনি ডাল দিয়ে ভাতটা মেখে খান, মাছটা তুলে নিন, বা ডিম খাচ্ছেন ডিমটা তুলে নিন, বা যে ভেজ খাচ্ছেন সেই ভেজের সবজিটা একটুখানি তুলে নিন, কিন্তু তেল ঝাল মশলাটাকে অ্যাভয়েড করুন। বাইরে হয়তো আপনাকে কর্মসূত্রে খেতেই হবে, তার পাশাপাশি আপনাকে বলবো কোনো গরম খাবার খাবেন না। গরম ডাল হলো, গরম ভাত হলো, গরম শাকসবজি হলো, এগুলো খাবেন না। কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম যতটা সম্ভব বর্জন করার চেষ্টা করুন। এটা মেনটেন করে যদি দেখছেন আপনার এই সমস্যাগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে, বা গ্যাস অম্বলের সমস্যা, পায়খানা পরিষ্কার হচ্ছে এবং আপনার খিদেটাও বাড়ছে, তাহলে তো ভেরি গুড। আর নইলে একটা LFT বলে একটা রিপোর্ট হয় ব্লাডের, লিভার ফাংশন টেস্ট, এই রিপোর্টটা করিয়ে, কৃষ্ণনগর থেকে আপনি ফোন করছিলেন, আমাদের বাতকুল্লা মোড়ে চেম্বার হয় প্রত্যেক 15 দিন ছাড়া, সেখানে এসে একটু যোগাযোগ করুন, দেখবেন অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। একদম, আপনাদের ভালো রাখার জন্য এবং সুস্থ রাখার জন্য কিন্তু প্রত্যেক দিন প্রচেষ্টা করছেন এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। কি দরকার বলুন তো? কলকাতা থেকে একেবারে নর্থ বেঙ্গলে ছুটে যাওয়ার, ত্রিপুরায় ছুটে যাওয়ার, আসামে ছুটে যাওয়ার, বা ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি আনাচে কানাচে, প্রত্যেকটি জেলাতে আপনার বাড়ির কাছাকাছি ছুটে যাওয়ার কারণ হচ্ছে আমরা চাই আপনার সুস্থতা, আমরা চাই সত্যি আপনারা ভালো থাকুন, আমরা চাই আয়ুর্বেদে কতটা শক্তি, কতটা পাওয়ার আছে এটা আপনারা বুঝুন। আর এটা বোঝানোর জন্য ডাক্তারবাবুরা ছুটে যাচ্ছেন আপনার নিকটস্থ বিভিন্ন চেম্বারে। এবার বাড়ি থেকে বেরিয়ে 2 কদম এগিয়ে যদি আপনি চেম্বার অব্দি পৌঁছতে না পারেন, তাহলে সত্যি আর কিছু বলার নেই। এটুখানি করুন নিজের স্বার্থে, নিজের প্রিয়জনের স্বার্থে। কে আছেন বলবেন। নমস্কার। নমস্কার ম্যাডাম। কে বলছেন? আমি সন্দীপ নন্দী বলছি। হ্যাঁ, কোথা থেকে বলছেন সন্দীপ বাবু? সল্টলেক থেকে বলছিলাম ম্যাডাম। সল্টলেক থেকে বলছেন। আপনার বয়সটা বলে সমস্যাটা বলবেন। বয়স হচ্ছে 48। হ্যাঁ, কোমরে ব্যথা নেই, মানে আমি পড়ে গেছিলাম বাইক নিয়ে। আচ্ছা, কতদিন ধরে এই ব্যথাটা হচ্ছে কোমরের? মানে দিন 15 হয়েছে। বাইক নিয়ে কতদিন আগে পড়ে গেছিলেন? 15 দিন। আচ্ছা, কোনো এক্সরে বা কোনো রিপোর্ট করিয়েছেন? এই যে পড়ে গেছিলেন, কোমরে আঘাত পেয়েছেন, তার জন্য কোনো এক্সরে করানো হয়েছে? হ্যাঁ, এক্সরে করে গেছি। এক্সরে নর্মাল ছিল? হ্যাঁ, নর্মাল। আচ্ছা, ব্যথাটা কিরকম হচ্ছে? চামড়ার মানে হাড়ে বললো কোনো কিছু হয়নি, কিন্তু দেখি জায়গাটা ফুলে রয়েছে আর প্রচন্ড পরিমাণে পেন হচ্ছে, মানে
দাঁড়াতে পারছি না, বেশিক্ষণ দাঁড়াই তো কোমরে তখন ব্যথাটা বেশি হচ্ছে। ধরুন বসলে ঠিক আছে, শুলে আরাম পাচ্ছি, কিন্তু যখনই আমি দাঁড়াচ্ছি তখনই দেখছি যে মানে ব্যথাটা বাড়ছে। কোমরের কোন জায়গাটায়? একদম ধরুন ঠিক মাঝামাঝি একটু 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 সাইডটায়। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো এই যে কোমরের সমস্যা, আমরা জানি একটা ছোট আঘাত থেকে ভবিষ্যতে গিয়ে অস্টিওআর্থ্রাইটিস, নি জয়েন্ট হতে পারে বা লাম্বার স্পন্ডিলাইটিস সমস্যা হতে পারে। ওনার কেসটা খুব বেশি দিন হয়নি, 15 দিন আগে হয়েছে, হয়তো এক্স রে করেছেন, এক্স রেতে কিছু ধরা পড়েনি। কিন্তু এই যে আপনি দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থাকার ফলে একটা ব্যথা হচ্ছে বা জায়গাটা ফুলে আছে, তার মানে কোনো সমস্যা নাহলে রয়েছে আপনার ওখানে, বা কোনো প্রবলেম হয়েছে, বা কোনো মাসেল টিয়ার রয়েছে, বা কোথাও চোট লেগেছে, এরকম রয়েছে। আপনি যদি কোনো ডাক্তারকে দেখিয়ে থাকেন, নিশ্চয়ই এক্স রে করে কোনো ডাক্তারকে দেখিয়েছেন, ডাক্তাররা যে ব্যথার ওষুধ দিয়েছিল হয়তো সেই ব্যথার ওষুধ খাচ্ছেন, তবুও আপনার এই ব্যথাটা উপশম হচ্ছে না, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে, একটু কষ্ট করে সল্টলেক থেকে একবার আমাদের মধ্যমগ্রাম চেম্বারে একটু আসতে হবে, আমরা একটু জায়গাটা দেখব, দরকার পড়লে এমআরআই করতে হবে, কারণ জিনিসটাকে চেপে রাখবেন না। যদি সামান্য কোনো প্রবলেম আপনার কোমরে রয়ে যায়, সেটা কিন্তু ভবিষ্যতে গিয়ে, আজকে 45 বছর বয়স হয়েছে, 55 বা 60 বছর যখন বয়স হবে, তখন দেখবেন একদম হাঁটাচলা করতে অসুবিধা হবে, বা দেখবেন বিছানায় শুতে কষ্ট হবে, বা বসতে কষ্ট হবে। এখন যেটা আপনার দাঁড়াতে সমস্যা হচ্ছে, সেটা দেখবেন তখন সব সময় সমস্যাটা হবে। তো সব থেকে ভালো হয় একটু সময় করে এসে একটা টাইম নিয়ে আমাদের সাথে একটু যোগাযোগ করবেন। দেখুন, নিচে দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, প্রত্যেকের ক্ষেত্রেই বলছি, আপনি নয়, যারা আমাদের প্রোগ্রামটা রেগুলার ফলো করেন বা আজকের প্রোগ্রামটা নতুন দেখছেন যারা, তাদের প্রত্যেকের ক্ষেত্রে হয়তো আজকের টিভি প্রোগ্রামে ফোন পাচ্ছেন না, ওই হেল্পলাইন নাম্বারটা নোট করে রাখবেন, যেটা লাস্টে 27 এবং 37 রয়েছে। তো ওই হেল্পলাইন নাম্বারে আপনি প্রোগ্রাম শেষেও ফোন করতে পারেন, আপনাদের যদি কোনো কোয়ারি থাকে, কি এই রোগের ট্রিটমেন্ট হয় কিনা, ডাক্তাররা এই রোগের ট্রিটমেন্ট এখানে সম্ভব কিনা, সমস্ত কিছু জিজ্ঞেস করতে পারবেন, অ্যাড্রেস, ঠিকানা, কবে কবে ডাক্তারদের পাওয়া যায়, কোথায়, সেগুলো সব জানতে পারবেন। আপনি একবার এসে আমাদের মধ্যমগ্রাম চেম্বারে যোগাযোগ করুন, অবশ্যই আপনার ট্রিটমেন্ট করে তাড়াতাড়ি সারিয়ে তোলা দরকার, কারণ নইলে ভবিষ্যতে এই সমস্যাটা আরো বাড়বে। একদম তাই, যোগাযোগ করতে হবে আপনাকে। আর যোগাযোগ করার জন্য স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার। হয়তো জীবনের প্রথম আপনি অনুষ্ঠানটা দেখছেন, ভাবছেন সুগার নিয়ে ডাক্তারবাবু আলোচনা করছেন, তাহলে এনবিপিতে বোধহয় সুগার সংক্রান্তই ট্রিটমেন্ট হয়। একদম না, যে কোনো ধরনের ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজ, ওই যে বললাম সুগার, প্রেশার, থাইরয়েড, ইউরিক অ্যাসিড, কোলেস্টেরল, এই ধরনের সমস্যা আপনার হোক, আপনার অস্থির সমস্যা, আপনার নার্ভের সমস্যা, মাসেলের সমস্যা, আপনার স্কিন ওরিয়েন্টেড, আপনার হেয়ারের সমস্যা রয়েছে, আপনার যে কোনো ধরনের পুরুষদের যে সমস্যা বা মহিলাদের সমস্যা, বাচ্চাদের সমস্যা, নেশায় আসক্তির সমস্যা, মানসিক কিছু সমস্যা, সব ধরনের সমস্যা, অর্থাৎ সমস্যা নাম যেখানে রয়েছে, সমাধানের নাম নিয়ে কিন্তু হাজির রয়েছে ডক্টররা, অর্থাৎ এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। তাই স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন করুন, কথা বলুন আর যোগাযোগ করুন। আজকে সুগার নিয়ে আলোচনা করছি, অবশ্যই আমি ঠিকানা বা কোথায় কোথায় চেম্বার আছে আমি বলে দেবো। তার আগে আরেকটু জানতে চাইবো, স্যার, সুগারের কোন কোন দিকে আমাদের একটু বেশি নজর রাখা দরকার? একদম, সুগার রোগটা নিয়ে আজকে আলোচনা করার এই একটাই কারণ সুগার হলে আমাদের ডায়াবেটিক রেটিনোপ্যাথি, গ্লুকোমা, অকুলার প্রেশার, যেটা আমাদের চোখের, এগুলো সমস্যা আসে, দেখতে সমস্যা হয়, এবং কি তার সাথে সাথে একটা নিউরোলজিক্যাল প্রবলেম চলে আসে অনেকের ক্ষেত্রে, S1 রেডিকুলোপ্যাথি বা পলিনিউরাইটিস, এই ধরনের সমস্যাগুলো আসে, হাঁটাচলা করতে অসুবিধা হয়, পেশেন্ট হাঁটতে পারে না, কোমর থেকে একটা ব্যথা পায়ের দিকে যায়, পায়ের নিচে ঝিনঝিন করে বা অবশ লাগে, অনেক পেশেন্ট এসে কমপ্লেন করে ডাক্তার জুতোতে পা গলাতে অসুবিধা হচ্ছে, বা পায়ের নিচে সবসময় মনে হচ্ছে একটা ভারী ভারী ভাব। তো এই যে সমস্যাগুলো, তার সাথে সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ, যেখানে আপনার কি হচ্ছে, ইউরিয়া ক্রিয়েটিনিনটা বাড়ছে, ডায়ালিসিস অব্দি পেশেন্ট চলে যাচ্ছে। তো সুগার রোগ কিন্তু একা নয়, এই জন্য সুগার রোগকে সাইলেন্ট কিলার বলা হয়। তো সুগার রোগ যাদের রয়েছে তারা অবশ্যই ট্রিটমেন্ট করেন। যারা ইনসুলিন নিচ্ছেন, আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার যেটা রয়েছে, এখানে আমরা কিন্তু বলে বলে সুগার পেশেন্টকে ট্রিটমেন্ট করি এবং ভালো করি। যারা ইনসুলিন নিচ্ছেন তাদের ইনসুলিন পর্যন্ত আমরা বন্ধ করে দিই। এবং শুধুমাত্র এই সুগার রোগের চিকিৎসা আমরা করছি এটা নয়, আমাদের প্যানক্রিয়াসটাকে হেলদি রাখি, কারণ প্যানক্রিয়াস থেকেই তো আমাদের সুগারের সমস্যাটা আসছে। তো সেই প্যানক্রিয়াসটা যখন হেলদি হবে, তখন নর্মালি ইনসুলিনটা সিক্রিয়েট হবে এবং আপনার নর্মালি আপনার সুগার লেভেলটা নর্মাল থাকবে। তো আপনারা যারা সুগার রোগে আক্রান্ত রয়েছেন, দীর্ঘদিন ধরে চিকিৎসা করছেন, ব্লাড সুগার লেভেল অনেকের হয়তো কন্ট্রোলে আছে, অনেকের আনকন্ট্রোল রয়েছে, 200-300 ওষুধ খাওয়ার পরেও বা ইনসুলিন নেওয়ার পরেও, তাদেরকে আমি বলবো অবশ্যই এনবিপির হাত ধরুন। কারণ আজকে পূর্ব ভারতের মধ্যে যে কটি আয়ুর্বেদিক সেন্টার রয়েছে, তার মধ্যে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদিক সেন্টার একটা ওয়ান অফ দেম, এবং এখানে পেশেন্টরা এসে ভালো হচ্ছে, সুস্থ হচ্ছে, এবং সেই জন্যই আজকে আমাদের কিন্তু দিকে দিকে ব্রাঞ্চ বাড়ছে।
প্রত্যেকটা মানুষের চাহিদা আমরা রাখতে পারি না হয়তো, তার মধ্যেও যতটা যেখানে আমাদের নতুন যাওয়ার কথা আমরা চেষ্টা করি, যেমন সামনেই ম্যাডাম অ্যানাউন্স করবেন একটু পরে রামনগরে আমাদের একটা চেম্বার ওপেনিং রয়েছে। তো অবশ্যই যারা সুগার রোগে ভুগছেন রোগটাকে গুরুত্ব দিন, নিয়ম মেনে চলুন, ওষুধ খান, আয়ুর্বেদের হাত ধরুন, ভালো থাকবেন। একদম। কে আছেন একটু চট করে দেখবো। নমস্কার। নমস্কার, আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই। অবশ্যই জানবেন ম্যাডাম। কোথায় থাকেন বলুন আপনারা? আমি বাঘাযতীন থাকি। বাঘাযতীনে। আর মেয়ের বয়স কত? মেয়ের বয়স 33+। আচ্ছা, বলুন কি সমস্যা হচ্ছে? আচ্ছা ম্যাডাম, বলছি কি, আমি আমার মেয়ে কনসিভ করেছে, কিন্তু ও তো চাকরি করে। হ্যাঁ, জার্নিটা 1 ঘন্টার মতো লাগে। ডাক্তারি বাসে অফিসের গাড়িতে যাতায়াত করে। এখন 2 মান্থ। হ্যাঁ, তাতে তো অসুবিধা আছে? আচ্ছা, বয়স কত ওর? 33+। 33? হ্যাঁ হ্যাঁ এটা ফার্স্ট বেবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা 3 ঠিক, বছর বিয়ে হয়েছে। 3 আচ্ছা। বছর প্রায়। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, এই যে কনসিভের ব্যাপার বললেন, কি এই যে জার্নি হয় 1 ঘন্টা, অনেকটা রাস্তা, মায়েদের তো চিন্তা থাকে। একদম, একদম। এবং তার পাশাপাশি যিনি কনসিভ করেছেন তিনি নতুন মা হবেন, তো নিশ্চয়ই কোনো ডাক্তারবাবুকে আপনারা দেখাচ্ছেন বা কনসাল্ট করছেন, সেখানে মেডিসিন চলছে। তো আমি বলবো যেটা, এই যে জার্নিটা, দেখুন ওনাকে তো কাজ করতেই হবে। এখন আমি কনসিভ করেছি বলে কাজ বন্ধ করে তো আমি বাড়িতে বসে থাকতে পারবো না। তার মধ্যেও যতটা সাবধানতা অবলম্বন করতে হবে। জার্নি যখন হবে পেটের কাছটা একটু ধরে রাখবে। জার্নি মানে তো পুরো রাস্তাটা জার্নি হচ্ছে না, ও একটা জায়গায় বসে থাকছে, কোনো বাস হয়তো আনতে আসছে বা কোনো গাড়িতে যাচ্ছে, ও সেখানে যখন থাকবে, যখন একটু যে জায়গাগুলো রাস্তাগুলো খারাপ, একটু পেটের কাছটা ধরে রাখবে। কারণ এখন এই সময়টাই 3 মাস বা 4 মাস, ফার্স্ট ট্রাইমিস্টার যেটা বলা হয়, 3টে ট্রাইমিস্টার, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড, মানে 1 থেকে 3 মাস, 3 থেকে 6 এবং 6 থেকে 9। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ফার্স্ট ট্রাইমিস্টার এবং লাস্ট ট্রাইমিস্টার। এখানে বিভিন্ন ধরনের আমাদের ভ্যাকসিন নিতে হবে, বাচ্চাকে ভালো রাখার জন্য ওষুধ খেতে হবে, এবং তার পাশাপাশি এই সময়টা যে এমব্রায়োটা জমাট বাঁধছে, সেখানে যদি সামান্যতম আঘাত যায়, সেখানে মিসক্যারেজের সম্ভাবনা আসে। কিন্তু আপনি একদম ঘাবড়াবেন না, ও যেভাবে কাজ করছে কাজ করতে দেবেন। কারণ এখনকার দিনে আপনারা দেখবেন কি, নর্মাল ডেলিভারি অনেক কমে গেছে, সিজারিয়ান বেড়ে যাচ্ছে। নর্মাল ডেলিভারি কমে যাওয়ার একটাই কারণ, আগেকার দিনে দেখবেন বাড়িতে অবধি প্রসব হয়ে যেত। বাড়িতে প্রসবটা সাইন্টিফিক নয়, তবুও কারণ কি, আমরা ওয়ার্কিং লেডি ছিলাম, তখন কাজ করতে হতো, বাড়ির বিভিন্ন জিনিস করতে হতো। এখন আমরা যখন একজন কনসিভ করছে তাকে অনেকটা মানে আরাম দিয়ে দিচ্ছি। আরামের ফলে কি হচ্ছে, বেবি গ্রোথ ভালো হচ্ছে, হয়তো বেবি সুস্থভাবে বড় হচ্ছে, কিন্তু সেখানে কি হচ্ছে, সিজারিয়ানের দিকে যাচ্ছে। একদম ভয় পাওয়ার, ঘাবড়ানোর কিছু দরকার নেই। মেয়ে কাজ করছে, একদম লাস্টের দিকে অবশ্যই ওদের লিভ থাকে, চাইল্ড লিভ থাকবে, সেটা পেয়ে যাবে, তখন থেকে লিভটা নিতে বলবেন। একদম, খুব ভালো একটা অ্যাডভাইস। কারণ সত্যি কথা বলতে মেয়েদের এখন কাজ করতে হয়। 30 বছর বয়সে একজন মেয়ে বিয়ে করছে, 33 বছরে তার সন্তান আসছে, এখন কিছু করার নেই, এরকমই হচ্ছে। পাশাপাশি আরেকটা কথা বলি, সুগার নিয়ে আলোচনা করছি না, যে 30-এর মধ্যে কিন্তু সুগারও চলে আসছে। অনেকেই মাদের কিন্তু একটা প্রশ্ন থাকে যে আমার 30 বছরের কাছাকাছি বয়স, অলরেডি আমার সুগার আছে, আবার আমি বাচ্চাও নিতে চাই, তো সেখানে কি সুগার কোনো রকম বাধার কারণ হয়ে দাঁড়াবে? সময় থাকলে স্যারের থেকে সেই উত্তরগুলো খুঁজে নেওয়ার চেষ্টা করব, কিন্তু আপনারা কিন্তু এই দিকগুলোতে নজর রাখবেন। কেউ আছেন, আমাকে একটু কিন্তু অ্যাড্রেসও বলতে হবে। যাই হোক, কে আছেন বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ মেদিনীপুর থেকে বলছি। মেদিনীপুর থেকে বলছেন, বলুন দাদা, কি সমস্যা আছে? বয়স কত? বয়স ওই 52। 52। কি সমস্যা হচ্ছে? সমস্যা ওই হজমের প্রবলেম হচ্ছে, গ্যাস হয়ে যাচ্ছে। হজমের সমস্যা হচ্ছে। ওকে। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? এটা হচ্ছে 4-5 মাস হলো। 4-5। কোনো ডাক্তারকে দেখিয়েছেন এর জন্য, না বাইরে থেকে ওষুধ কিনে খেয়ে নিচ্ছেন? না না, একবার দেখানো হয়েছিল, সেই মেডিসিন গুলাই চলছে, কিন্তু ওই খেলেই মোটামুটি ঠিকঠাক হচ্ছে। আচ্ছা তাহলে আবার যেই কে সেই একদিন যদি বন্ধ করে দেয়, আবার যেই কে সেই। আচ্ছা, খাওয়া দাওয়া সময় মতো হয়? হ্যাঁ, সময় একদিন তো মানে না, 1-8 দিনের কথা বলছি না, মোটামুটি সময় মতো হয় তো? হ্যাঁ। আচ্ছা, তেল ঝাল মশলা কিরকম খান? পরিমাণ কি কম না বেশি? আগে বলুন। তেল ঝাল মশলা এগুলো কি বেশি খান না কম খান? না, লঙ্কা তো বেশি হয়, তেলটা মিডিয়াম, তেলটা খুব একটা বেশি না। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন টিভিতে, আমি বলে দিচ্ছি কি করলে ভালো হয়।
তো আজকে আরেকজনও ফোন করেছিলেন কি গ্যাসের সমস্যা, অম্বল হয়ে যাচ্ছে, গলা বুক জ্বলছে বা খিদে ভালো হচ্ছে না। সুগার আর এই সমস্যা স্যার একদম। আমরা সব থেকে বেশি ফোন পাই। একদম সুগার, এই গ্যাস পেটের অম্বলের সমস্যা এবং একদম। ব্যথা ব্যথা যন্ত্রণা, আর একদম। এইগুলো তো মানুষকে একদম জর্জরিত করেছে। এবং আমি আরেকবারও আপনার জন্য বলে দিচ্ছি, এবং আপনি মিদনাপুর থেকে ফোন করেছিলেন, আমাদের মিদনাপুরে নতুন চেম্বারও ওপেন হয়েছে, খড়গপুর এবং মিদনাপুর দুটো চেম্বারেই আপনি পাবেন আমাদেরকে। তো আপনার ক্ষেত্রে আমি একই কথা বলবো, যারা এই সমস্যা নিয়ে ভুগছেন তাদের প্রত্যেকের ক্ষেত্রে আমি বলবো কি তেল ঝাল মশলাটা কম খাবেন, বাইরের খাবার কম খাবেন, চেষ্টা করবেন খাওয়া দাওয়াটা সময় মতো করার, এবং গরম খাবার কিছু খাবেন না, গরম ডাল, গরম ভাত, গরম শাকসবজি সবসময় জুড়িয়ে খাবেন, এবং কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এটা খাবেন না। এইগুলো না করে তারপরেও যদি মনে হয় কি এই সমস্যাটা রয়ে যাচ্ছে, কারণ 5-6 মাস ধরে আপনি নিজেই বলছেন, এটা সবাই একই কথা বলবে কি আমি যখন ওষুধ খাচ্ছি ঠিক থাকছি, যখন ওষুধ খাচ্ছি না আবার জিনিসটা বাড়ছে। আয়ুর্বেদ কি বলে, রুট থেকে রোগটাকে ঠিক করতে আমাদের অগ্নি বল, আয়ুর্বেদে অগ্নি হচ্ছে আমাদের গ্যাস্ট্রিক জুস, যেটা মডার্ন সায়েন্স বলছে গ্যাস্ট্রিক জুস, যেটা আমাদের খাবারটাকে হজম করছে। আমাদের অগ্নি বলটা যখন কমে যাচ্ছে, যখন আমাদের পাচন ক্ষমতাটা কমে যাচ্ছে, তখন কিন্তু এই সমস্যাটা আসছে। তো আয়ুর্বেদই পারে কি অগ্নি বলকে কারেক্ট করার জন্য। অগ্নি বলটা আমরা কি করছি, আমরা একটা গ্যাসের ওষুধ খেয়ে নিচ্ছি, সেটা কি আমাদের সাময়িক সময়ের জন্য আরাম দিচ্ছি, কিন্তু অগ্নি বলটাকে আমি পরিবর্তন করতে পারছি না অন্য প্যাথিতে। আমাদের আয়ুর্বেদে ক্ষমতা রয়েছে অগ্নি বলটাকে কারেক্ট করার এবং হজমটাকে প্রপার জায়গায় নিয়ে যাওয়ার। তো আপনাকেও আমি বলবো, বহুদিন ধরে হয়তো চেষ্টা করছেন, 5-6 মাস ধরে ঠিক হচ্ছে না, আপনি আপনার যে নিয়ারেস্ট চেম্বার হবে খড়গপুর আর আইদার মিদনাপুর, যেটা আপনার সুবিধা হবে সেখানে এসে একটু যোগাযোগ করবেন। অবশ্যই এর ট্রিটমেন্টটা করার, নইলে আরো বয়স বাড়লে আরো এই সমস্যা থেকে আপনাকে ভুগতে হবে। দেখবেন আয়ুর্বেদের হাত ধরলে 3-4 মাসের মধ্যে আপনার এই সমস্যাটা ঠিক হয়ে উঠবে, এবং ভবিষ্যতে এখান থেকে আপনাকে আর কষ্ট পেতে হবে না। একদম প্রত্যেকদিন বিভিন্ন জেলা থেকে এত মানুষ আমাদের কিন্তু ফোন করে না, সে কারণে একেবারে কলকাতা বা হাওড়ার বুক থেকে আমরাও কিন্তু পৌঁছে যাচ্ছি বিভিন্ন জেলায়। একটু জেলাগুলোর খবর আপনাদের জানিয়ে রাখি, যেমন বনগাঁয় আমাদের কিন্তু চেম্বার হয়, ডক্টর এস ভাদুরীকে আপনারা পেয়ে যান। ক্যানিং এ ডক্টর এ হালদারকে আপনারা কিন্তু পাচ্ছেন। সুখবর যে ত্রিপুরার বন্ধুদের জন্য আগরতলায় এবার কিন্তু থাকছেন ডক্টর বি শর্মা, এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের ফোন করে নাম লেখাতে হবে। পাশাপাশি বলবো খড়গপুরে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, শিলিগুড়িতে আপনারা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। নর্থ বেঙ্গলের বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন, শিলিগুড়িতে ডক্টর বি শর্মা বা ডক্টর এস ঘোষাল দুজন স্যারকেই কিন্তু আপনারা পান, অল্টারনেট করেও আপনারা পান। তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা কিন্তু নাম লিখিয়ে চলে আসবেন। কৃষ্ণনগর এবং আপনারা বহরমপুর চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলচরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে। পাশাপাশি বলবো যে আপনারা পাচ্ছেন গুয়াহাটি, আসামের অন্যতম গুরুত্বপূর্ণ চেম্বার গুয়াহাটি, আরেকটি শিলচর, আরেকটি ডিব্রুগড়। অবশ্যই গুয়াহাটিতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আপনারা পেয়ে যাচ্ছেন হেরিয়া, মেচেদা, রামনগর। পর পর এই চেম্বারগুলো মেদিনীপুরের বন্ধুরা পাচ্ছেন। হেডিয়াতে ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, মেচেদাতেও এবার পাচ্ছেন ডক্টর বি শর্মা। এবার যেটা নতুন নাম সেটা হচ্ছে রামনগর। নাম রামনগরেও কিন্তু পাচ্ছেন প্রথম দিনের চেম্বার, তাই ডক্টর বি শর্মা থাকবেন, ডক্টর এস ঘোষাল থাকবেন। আমাদের সমস্ত অভিজ্ঞ চিকিৎসকরাই থাকার চেষ্টা করবেন, আর থাকবেন অবশ্যই আপনি। যদি আপনার মনে হয় যে রামনগর আপনার নিয়ারেস্ট হবে, মেদিনীপুরের বন্ধুদের জন্য বলছি, তাহলে রামনগরের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। বর্ধমানেও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, মালদায় পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পেয়ে যাচ্ছেন বাঁকুড়ায় ডক্টর এ হালদারকে, পুরুলিয়ায় ডক্টর এ হালদারকে, ঝাড়গ্রামেও কিন্তু পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আসানসোলে ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, দুর্গাপুর চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কাকদ্বীপে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, হলদিয়ায় পাচ্ছেন ডক্টর এ হালদারকে, এবং রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। ডিব্রুগড় বলছিলাম আসামের আরেকটি গুরুত্বপূর্ণ চেম্বার, সেখানে পাচ্ছেন অবশ্যই ডক্টর এস ঘোষালকে। এবং তার পাশাপাশি বলবো যে আমাদের আরামবাগে কিন্তু চেম্বার হয়, ডক্টর এ হালদারকে পাচ্ছেন। কোচবিহারে এবারে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, পেয়ে যাচ্ছেন বোলপুরে ডক্টর এন ভট্টাচার্যকে, এবং মিদনাপুর স্টেশনের একেবারে কাছে আমাদের যে নতুন আরেকটি সেন্টার অলরেডি শুরু হয়ে গিয়েছে, সেখানে পাচ্ছেন ডক্টর এস খানকে। আর কলকাতায় মধ্যমগ্রামে চেম্বার রয়েছে, হাজরাতে আমাদের চেম্বার রয়েছে, হাতিবাগানে আমাদের চেম্বার রয়েছে, খিদিরপুরে আমাদের চেম্বার রয়েছে, হাওড়ায় শিবপুর, বাল্টিগুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে আমাদের চেম্বার রয়েছে। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা প্রত্যেক বৃহস্পতিবার করে আমতলায় কিন্তু আমাদের অভিজ্ঞ চিকিৎসকদের পেয়ে যাচ্ছেন। কে আছেন একটু শুনবো। নমস্কার। নমস্কার, আমি বাপন মন্ডল বলছি, কোথা থেকে বলছেন? আঙ্গুল থেকে। হ্যাঁ বলুন, কি সমস্যা আছে? সমস্যা হচ্ছে আমার খাওয়া দাওয়ার পর মানে চাপ তো পরে, কিন্তু পর করেছে গ্যাস হয়ে যাচ্ছে। এবং বয়স কত বললেন? বয়সটা 25 বছর। 25 বছর বয়স। এই সমস্যাটা কতদিন ধরে লক্ষ্য করছেন? বছর দেড় হয়ে গেছে।
বছর 2 আয়ুর্বেদিক চিকিৎসা করিয়েছেন এর জন্য? না না, আয়ুর্বেদিক চিকিৎসা কেন করা হয় না, সেই জন্যই টিভি দেখলাম যে আয়ুর্বেদিক হচ্ছে, দেখি। আচ্ছা, কোথা থেকে বলছেন বললেন? আন্দুল দিকে। আন্দুল থেকে, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, আজকে লাস্ট ফোনটাও আমরা হয়তো পাচ্ছি এই গ্যাস অম্বলের সমস্যা থেকে। তো আপনাকে আমি বলবো 2 বছর অলরেডি আপনি পার করেছেন এবং বয়সটা আপনার এতটা বেশি নয় যেখানে এই সমস্যাটা আসার কথা। সেই অগ্নিবল পাচকাগ্নি যেটা রয়েছে এটাকে প্রপার ভাবে ঠিক করতে হবে। এইটাকে যদি আমরা ঠিক না করি তাহলে কিন্তু এই ধরনের সমস্যাটা রয়ে যাবে। আপনি আন্দুল থেকে ফোন করেছিলেন, হাওড়া বাল্টিকি বাজারে আমাদের প্রত্যেক বুধবার চেম্বার হয়, একটু সময় করে এসে আয়ুর্বেদের হাত ধরুন, দেখবেন আপনি অবশ্যই ভালো থাকবেন এবং এই সমস্যা থেকে ভবিষ্যতে আপনাকে আর কষ্ট পেতে হবে না। একদম, প্রচুর বন্ধুরা কিন্তু যোগাযোগ করছেন প্রত্যেকটি চেম্বারে, প্রত্যেকটি দিন, প্রত্যেকটি মুহূর্তে। অর্থাৎ এবার আপনার পালা। আপনি যদি এখনো যোগাযোগ না করেন তাহলে কিন্তু বলতেই হবে যে আপনি সকলের থেকে একটু পিছিয়ে রয়েছে। যারা যোগাযোগ করছেন তারা কেমন আছেন, এইটা যদি আপনার প্রশ্ন হয় তাহলে অবশ্যই সেই প্রশ্নের উত্তর কিন্তু আমরা দেবো। যারা পৌঁছে যাচ্ছেন, যারা ভালো আছেন, তারা কি বলছেন শুনবো, তারপর ফিরে আসবো অনুষ্ঠানে। আপনার নাম? চিন্ময় মন্ডল, বাড়ি কোথায়? বাড়ি মুক্তারামপুর, তপন থানা। আচ্ছা, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারে আপনি কতদিন ধরে দেখাচ্ছেন? আমি 3 মাস হলো দেখাচ্ছি। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এখানে এসেছিলেন? গলব্লাডারে পাথর, 8 mm ছিল। 8 mm গলব্লাডারে পাথর ছিল। আচ্ছা, 3 মাস পর রিপোর্ট করে আপনি কি দেখছেন, কি রকম রয়েছে রিপোর্টের ফিনিশিং? মানে পাথর গ্রো লেগেছে না, এখন দেখছেন পাথরটা আর আপনার নেই না। তো আপনি এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারে চিকিৎসা করে এখন আপনি খুশি তো? হ্যাঁ খুশি, আমি খুব খুশি। আচ্ছা, আর আপনার মতো যাদের গলব্লাডারে স্টোন আছে তাদের জন্য কি বলবেন? আমি তাদেরকে বলবো যে 100% শিওর এখানে গেলে আপনার পাথর থাকবে না। ঠিক আছে, ধন্যবাদ। নমস্কার ম্যাডাম, আপনার নামটা বলবেন? নমস্কার, আমার নাম মালতী মণ্ডল। আমি মধ্যমগ্রাম পানিহারা থেকে এসেছি। কি সমস্যা ছিল ম্যাডাম? আমার সমস্যা ছিল, আমার গলব্লাডারে স্টোন ধরা পড়েছিল। গলব্লাডারের সাইজ ছিল 3.5 mm। বিগত 3 মাস আমি এদের ট্রিটমেন্টের আওতায় থাকার জন্য বেশ আমার রিপোর্টটা বেশ ভালো এসেছে। এখন কমে গেছে গলব্লাডার স্টোন। মানে গলব্লাডার স্টোন একদম নেই, আপনার রিপোর্ট আমি দেখেছি, একদম ভ্যানিশ বলতে একদম গেলে। ভ্যানিশ বলতে, হ্যাঁ। রিপোর্টটা ভালো বেরিয়েছে। আর ইউটেসটা বেশি বড় ছিল, ওটাও একদম নর্মাল সাইজে এসে গেছে। বেশ, একটু বলবো আমি এনবিপির ডাক্তারবাবুদের সাথে কথা বলে তাদের পরামর্শ কেমন লেগেছে? তাদের পরামর্শ, তাদের ব্যবহার, তাদের কথাবার্তা আমার খুবই ভালো লেগেছে। আমি আরো অনেককে বলেছি এই বিষয়ে, তারাও আসতে চাইছে আমার কথা শুনে, তারা খুব খুশি হয়েছে। অনেক ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, আপনার নাম কি? আমার নাম বাসন্তী বণিক। আপনি কোথা থেকে এসেছেন? আমি হাবড়া অশোকনগর থেকে এসেছি। আচ্ছা, কি সমস্যা নিয়ে আপনি এসেছিলেন? আমি আমার পালসে কষ্ট নিয়ে এসেছিলাম। আপনি আমাদের এখানে ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়েছেন? হ্যাঁ, খেয়েছি। কতদিন ওষুধ খেয়েছেন? 21 দিন ওষুধ খেয়েছি। এখন কেমন আছেন? এখন খুবই ভালো আছি। কি হয়েছিল অ্যাকচুয়ালি আপনার? আমার অনেক দীর্ঘদিনের পালস। আমি প্রথমে প্রাইভেট অনেক ডাক্তার দেখিয়েছি, কমেনি। তারপরে মেডিকেলে দেখিয়েছি, ওখান থেকে ওনারা বয়সটা বেশি এবং সুগার আছে দেখে ওনারা অপারেশন করতে রাজি হয়নি ওষুধ খেয়ে ভালো করার জন্য। কিন্তু আমি ভালো হইনি, প্রায় 2 বছর ধরে আমি ওখানে ওষুধ খেয়েছি। কখনো ভালো কখনো খারাপ, প্রচন্ড কষ্ট পাচ্ছিলাম। তারপরে আমার বর্দা এখানে খবর দেওয়াতে খুব জোর করেই আমাকে নিয়ে এসছে। আমাকে অনেকে বাধা দিয়েছিল, আয়ুর্বেদিক ও হয় না ভালো, কিন্তু তবুও আমি এসেছি যেহেতু দাদার সম্মান রক্ষার্থে এসেছি। কিন্তু বলতে নেই, এখন মনে হচ্ছে আমার দাদা দুধ, ডাক্তারবাবু ভগবান। আমি খুবই ভালো আছি, আর এরকম থাকলেই আমার হয়তো লাইফ কেটে যাবে। মানে এখন আর আপনার আর কোনো কষ্ট হচ্ছে না? কষ্ট নেই, তবে আমার এটা সুগারটাও খুব হাই ছিল, সুগারটাও আমার নর্মালে চলে এসছে। আচ্ছা, মানে আপনি এখানে এসে সুগারের ওষুধ এবং ব্যথার ওষুধ, মানে আপনার পাইলসের ওষুধ, হ্যাঁ পাইলসের ওষুধ, এই দুটোই চিকিৎসা করিয়েছে? দুটোই চিকিৎসা করেছে, সাথে আরো ডাক্তারবাবু অনেক ওষুধ দিয়েছে, আচ্ছা। সেগুলো চলছে। আচ্ছা, এই সবগুলো করে আপনি 21 দিনে মোটামুটি এখন মানে যেদিন খেয়েছি তার পর দিন থেকেই আমি বুঝতে পারছি আমি অনেক বেটার আছি। বাহ। এখনো খুবই ভালো আছি। এইরকম হয়তো আশা করি ডাক্তার আপনাদের আশীর্বাদে ভালো থাকবো। আচ্ছা, আর তো আপনি দর্শকদের জন্য কি বলতে চাই? দর্শকদের বলবো, এত ভালো একটা জায়গা, আপনারা খোঁজ নিয়ে ঠিকানা নিয়ে অবশ্যই আসুন। আশা করি ভালো হবেন। এখানে ব্যথার চিকিৎসায় মেইন এটাও, পালসের ব্যথা, সব রকম ব্যথা বেদনা। আপনারা আসুন, ভালো থাকবেন। ভালো ডাক্তারবাবু ভীষণই ভালো এবং এখানে সহযোগিতা খুবই ভালো।
আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের এই আপনার সম্বন্ধে জানানোর জন্য। থ্যাংক ইউ। নমস্কার, এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। আমাদের জীবনে প্রত্যেকটা দিন একটা নতুন কিছু সূচনা নিয়ে আসে। প্রত্যেক দিন আমরা রাস্তায় বেরোচ্ছি, প্রত্যেক দিন আমরা আমাদের নিয়মিত কাজগুলোকে করছি, কিছু চেনা পরিচিত ছবি প্রত্যেক দিন আমাদের চোখের সামনে ধরা পড়ে। বর্তমানে আরেকটা খুব চেনা পরিচিত ছবি কিন্তু আমার চোখে তো ভীষণ ধরা পড়ছে। সেটা হচ্ছে একটু যাদের বয়স হয়ে গিয়েছে তাদের দেখবেন ব্যথায় আক্রান্ত হয়ে যাওয়ার মুখভঙ্গিমা, তাদের মুখ দেখেই বুঝতে পারবেন যে তাদের হাঁটা চলা করতে কতটা সমস্যা হচ্ছে। অর্থাৎ তাদের নয় তারা হাঁটুতে হাত দিয়ে বেঁকিয়ে হাঁটছে, কোমর ঝুঁকিয়ে হাঁটছে, বা আঙুলগুলো তাদের টেরা বেঁকা হয়ে যাওয়ার জিনিস ধরে হাঁটতে বা কিছু ধরতে তাদের সমস্যা হচ্ছে, বা গলায় একটা মোটা বেল্ট পরে তারা হাঁটছে। এরকম ছবি এখন কিন্তু প্রচুর পরিমাণে বাড়ছে। আগে ছিল না তা আমি বলবো না, কিন্তু এখন পরিমাণটা, সংখ্যাটা প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। আপনি তাকিয়ে দেখুন আপনার পরিবারেও যারা একটু বয়োজ্যেষ্ঠ তাদের অলরেডি নয় ঘাড়ে ব্যথা, নালে কোমরে ব্যথা, নাতে হাঁটুতে ব্যথা, বা ছোট ছোট গাঁটগুলোতে ব্যথা, ব্যথা 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 ব্যথার প্রবণতা বাড়ছে। ব্যথা সকাল থেকে আপনি শুনছেন, রাতে শুতে যাওয়ার আগে পর্যন্ত পরিবারের কারোর ব্যথার কথাই কিন্তু শুনছেন। একটা মানুষ খুব কষ্ট না পেলে সারা দিন ধরে তার ব্যথা নিয়ে ঘিনঘিন কিন্তু করেন না। যখন সে এক কথা বারবার বলছে যে আমার অসহ্য ব্যথা হচ্ছে, আমি চলতে পারছি না, হাঁটতে পারছি না, তখন পরিবারের একজন গুরুত্বপূর্ণ পার্সন হিসেবে আপনার ভাবা উচিত যে আপনাকে কি করতে হবে। আর যদি সত্যি এটা আপনি ভেবে ফেলেন তাহলে এই অনুষ্ঠান একেবারে আপনার জন্য। এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার আপনার পরিবারের কারোর যদি ব্যথা বেদনায় কষ্ট পাচ্ছেন সেই মানুষগুলোর জন্য একটা উত্তর খুঁজে দিচ্ছেন। আজকে ঠিক এরকমই কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপির অন্যতম অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এ হালদার। তাই প্রথমেই স্যারকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। পাশাপাশি রয়েছেন আপনারা, যে কোনো ধরনের আপনাদের অস্থির সমস্যা হোক, তবে এটা বলবো না যে শুধু অস্থির সমস্যা হলেই আপনারা ফোন করবেন, বাকিরা ফোন করবেন না। সকলের জন্য দরজা খোলা রয়েছে। যে কোনো ধরনের সমস্যার জন্য আপনারা সরাসরি স্টুডিওতে ফোন করতে পারেন, বা আমাদের হেল্পলাইন নাম্বার যাচ্ছে সেখানেও কিন্তু ফোন করে আপনারা কিন্তু প্রশ্নের উত্তর জেনে নিতে পারেন। তবে স্যারের কাছে প্রথমে একটাই প্রশ্ন, এত ব্যথা ব্যথা আমার মনে হয় যেমন রাস্তায় আমরা দেখছি, চেম্বারে আপনাদের আরো বেশি দেখতে হয় স্যার। তো সেই নিয়ে যদি একটু কিছু বলেন আমাদের বন্ধুদের। অ্যাকচুয়ালি এই ব্যথা যন্ত্রণা, অস্থির সমস্যা এখন এত বেশি দেখা যাচ্ছে, পেশেন্টও এখন বেশি। এটার জন্য কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইলটা। আগে দেখা যেত যে একটা বয়স হয়তো 50-60 এরকম হয়ে গেছে, এনাদের একটুখানি অস্থির সমস্যা বেশি দেখা যেত। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমাদের লাইফস্টাইলের জন্য অনেক কম এজের অনেক পেশেন্ট আসছে যাদের এই অস্থির সমস্যা নিয়ে, সার্ভাইকাল মানে ঘাড়ের সমস্যা নিয়ে, কোমরের সমস্যা নিয়ে আমি আসছি এই আলোচনাটাতে। একদম, আমরা প্রত্যেকটা ব্যথা নিয়ে যতটা পারবো আলোচনা করার চেষ্টা করব। তবে তার আগে কি আছেন সেটাও দেখবো। নমস্কার। নমস্কার, আমি উত্তরপাড়া থেকে বলছি, মানে হুগলি জেলার উত্তরপাড়া। হুগলি জেলার উত্তরপাড়া। আপনার সমস্যা? আমার সমস্যা হচ্ছে আমার স্ত্রী, আমার বয়স হচ্ছে 46। আচ্ছা, আমার একটা রাইট কিডনিতে একটা স্টোন আছে 4.2 mm। আচ্ছা ওইটা কিভাবে রিলিজ করতে পারি যদি একটু বলেন তাহলে খুব ভালো হয়। আচ্ছা 4.2 mm বললেন তাই তো? দেখুন 4.2 mm যেহেতু আছে, আমরা বারবারই বলি যে এই সমস্ত পেশেন্টের কোনো রকম সার্জারির প্রয়োজন হয় না। এই আয়ুর্বেদে অনেক হার্বস আছে, অনেক মেডিসিনস আছে, যেগুলো যদি ঠিকঠাক মতো করে ওনার যেটা রোগ, এবং সবসময় মাথায় রাখবেন আয়ুর্বেদ একটা কথা বলে যেটা হচ্ছে প্রকৃতি নির্ণয় করাটা খুব দরকার। যে কোন পেশেন্টকে কোন ধরনের ওষুধ দেওয়া হবে সেটা কিন্তু নির্ভর করা হয় আমাদের প্রকৃতিটাকে আগে দেখার। এমনি প্রবলেম হলো দুম করে একটা ওষুধ দিয়ে দিলাম, সেটা হয়তো ওনার ক্ষেত্রে কাজ নাও করতে পারে। যেটা আমরা করি, আমরা আগে প্রকৃতিটাকে নির্ণয় করি যে ওনার কোন প্রকৃতির পার্সন, যেটা আমাদের আয়ুর্বেদ বলে বাত, পিত্ত, কফ। সেটা দেখার পর যদি প্রপারলি ভাবে আমরা আয়ুর্বেদিক ওষুধ দিতে পারি তো এই 4.2 mm এর জন্য কোনো সার্জারির প্রয়োজন হবে না। এইটা মেডিসিন দ্বারাই এই স্টোনটাকে নির্মূল করা সম্ভব। তো আপনার ক্ষেত্রে একটাই বলবো যে এখন যেটা অ্যাডভাইস, ওনাকে এখন একটু জল বেশি করে খেতে বলুন, এবং আপনার কাছে যা যা রিপোর্টস আছে সেই রিপোর্টসগুলো নিয়ে একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন। আপনার কাছে যে সেন্টার হবে সেখানে এসে একবার দেখান। আপনাকে দেখার পর এবং পেশেন্টের সাথে কথা বলার পর, এই যে বললাম প্রকৃতি নির্ণয়, সেটা কিন্তু পেশেন্টের সাথে যতক্ষণ না কথা বলা হবে সেটা কিন্তু বোঝা সম্ভব হয় না।
সেটা দেখার পর আপনাকে একদম বলে দেওয়া হবে যে এই পেশেন্ট কত দিনের মধ্যে আপনি সুস্থ হবেন, কিভাবে সুস্থ হবেন, এবং ভবিষ্যতে যাতে এই জিনিসটা না আসে তারও একটা গাইডলাইন দিয়ে দেওয়া হবে। তো আপনি হেল্পলাইন নাম্বারে একবার ফোন করুন, অবশ্যই এর ট্রিটমেন্ট আছে। ঠিক আছে, আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন। আপনি বলছেন হুগলি বললেন তো? উত্তরপাড়া। আপনি বেলুড়ে চেম্বার পেয়ে যাবেন, আবার ওদিকে আরামবাগেও চেম্বার পেয়ে যাবেন। হ্যাঁ, আপনি এবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন, তারা সম্পূর্ণভাবে আপনাকে কিন্তু গাইড করে দেবেন। যে প্রশ্নটা একেবারে শেষে করা উচিত ছিল, একেবারে প্রথমে আমি একটু স্যারকে করব। স্যার, কিডনিতে স্টোন বা গলব্লাডার স্টোন বা কোমরে ব্যথা হচ্ছে বা হাঁটুতে ব্যথা হচ্ছে বা পাইলস ফিশার ফিস্টুলা, অপারেশনের পরামর্শ। অনেক পেশেন্টের হেল্পলাইন নাম্বার আমাকেও ধরতে হয়, আমি দেখেছি তারা অপারেশনের পক্ষে নয়। তো সেখানে কি আমরা তাদের অপারেশন ছাড়া একটা ট্রিটমেন্ট দিতে পারবো? অবশ্যই। এই সমস্ত কেসে কি হয় যে এই যে আমি বললাম যে প্রকৃতি নির্ণয়ের ব্যাপারটা কি, যে আমাদের আয়ুর্বেদে 3টে দোষ আছে, যেটাকে আমরা বাত পিত্ত কফ বলি। তো আমরা যদি প্রপার ভাবে সেই পেশেন্টটা কোন প্রকৃতির, বাত প্রকৃতির না কফ প্রকৃতির না পিত্ত প্রকৃতির, আগে এইটাকে নির্ধারণ করতে হয়। তারপর যদি আমরা প্রপারলি ভাবে ঠিকঠাক হার্বস ইউজ করি। আয়ুর্বেদ একটা ভাস্ট সাবজেক্ট, যার মধ্যে অনেক কিছু আছে যেটা বিনা অপারেশনেও করা যায়। তো হ্যাঁ, একটা লিমিট থাকে যে হ্যাঁ, দেখা গেল যে খুব এমার্জেন্সি, খুব পরিমাণে ব্যথা হচ্ছে, যেমন এই স্টোনের পেশেন্টদেরই খুব পরিমাণে ব্যথা হচ্ছে বা অনেকটা বড় সাইজ, তো সেখানেতে আমরা সেটাকে আলাদাভাবে ডিসাইড করি যে কিভাবে এটাকে ট্রিট করা যায়। কিন্তু এই সমস্ত যে ছোটখাটো জিনিসগুলো বা পাইলস ফিশার ফিস্টুলা, এই জিনিসের কোনো রকম সার্জারিতে যাওয়ারই প্রয়োজন হয় না, যদি ঠিকঠাক মতো করে মেডিকেশন করা হয়, যদি ঠিকঠাক প্রসেসে ট্রিটমেন্ট করা হয় এবং যদি ঠিকঠাক ডায়েট মেনটেন করা হয়, যেটা লাইফস্টাইল, যেটা আমরা দিনচর্যা ঋতুচর্যা বলি, যে কোন ঋতুতে কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়, সারা দিনে কিভাবে তার চলা উচিত, কিভাবে লাইফস্টাইলটাকে মেনটেন করা উচিত, এই সমস্ত জিনিসকে যদি এক জায়গায় আনা যায় তো বিনা অপারেশনেও এরকম রোগকে সারানো যায়। এটা আমরা করেছি, দেখিয়েছি, বহু প্রমাণ আমাদের কাছে আছে, বহু পেশেন্ট আছে যারা বিনা সার্জারিতেও সুস্থ আছে। একদম। তবে অস্থির সমস্যায় আবারও চলে যাব, তবে সময় সংক্ষিপ্ত, সাবজেক্টটা অনেক বড় নির্বাচন করেছি। একেবারে সার্ভাইকাল স্পন্ডাইলিসিস নিয়ে আলোচনা করব। ইয়াং জেনারেশনের এই সমস্যাটা ভীষণ হয় ডিউ টু মোবাইল। তো স্যারের থেকে একটুখানি জানতে চাইবো যে স্যার, সার্ভাইকালের সমস্যায় যদি ভুগি তাহলে কি করব? দেখুন, মেন ব্যাপার হচ্ছে এই যে আমি বললাম যে এখন অনেক কম বয়সে এরকমও পেশেন্ট এসেছে যে 7-8 বছর বয়স, কিন্তু তার ঘাড়ে ব্যথা। এই যে বললেন এই ফোন দেখার কারণে, কারণ এখন ম্যাক্সিমাম জায়গায় দেখেছি যে বাচ্চাদেরকে ফোন দিয়ে দেওয়া হয়, তারা ঘাড় ঝুঁকে সারাক্ষণ ধরে বসে থাকে, ফোনেতে গেম খেলে। তো এই জিনিসগুলোকেই আমাদেরকে ঠিক করতে হবে। এই লাইফস্টাইল যদি ঠিক করি তাহলে আমাদেরকে এই সমস্ত স্পন্ডালাইটিস, আর্থারাইটিস থেকে অনেকটা গাইড করবে। এবং যাদের হয়েছে তাদের ক্ষেত্রেও অবশ্যই ট্রিটমেন্ট আছে, কিন্তু সেটা প্রপার ট্রিটমেন্ট করতে হবে, ব্যথার পেছনে ছুটলে হবে না। আমি আসছি এই কথাতে। ফোনটা কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, আমি বলছিলাম কাঁথি থেকে। হ্যাঁ বলুন, কি সমস্যা আছে? সমস্যা হচ্ছে আমার বাবার সমস্যা। আমার বাবার ওই 2-3 দিন হলো মানে বলছে গলাটা একটু ব্যথা, কিন্তু গলাটা দিয়ে ওই একটা মানে ছোট মানে ফোলার মতন একটা ছোট ইয়ের মতন হয়েছে, ওটা বলছে ব্যথা করছে। কিন্তু ওই এমনি আমি লোকাল ডাক্তার দেখিয়েছিলাম, বলছিল যে ঠান্ডা লেগেছে, টনসিল পড়েছে। আচ্ছা, ওইটা নিয়ে একটু জানতে চাই। দেখুন, ফোলা যেটা আছে সেটা কি আপনি বাইরে থেকে হাত দিলে বুঝতে পারছেন? হ্যাঁ, বাইরে থেকে হাত দিলে, আর জল খাচ্ছে না, মুখ তুলে জল খাচ্ছে, তখন সেটা বোঝা যাচ্ছে যে ফোলাটা। আর যেটা ফোলা আছে সেটা কি গলার দুটো সাইডে আছে না মধ্যিখানে? না, সাইডে আছে। হ্যাঁ, অবশ্যই এটা টনসিল ফুললে হতে পারে, ঠান্ডা লাগলে হতে পারে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনি একটুখানি গরম জলেতে গার্গেল করতে বলুন, 2-1 দিন এটা দেখুন। যদি নর্মালি টনসিল ঠান্ডা লাগার জন্য ফোলে, তাহলে কিন্তু যদি নর্মাল আপনি একটুখানি গার্গেল করেন তাহলে কিন্তু সেই জিনিসটা আস্তে আস্তে কমে যাবে। কিন্তু যদি দেখেন যে 1-2 দিন রেগুলারলি গার্গেল করার পরও সেই জিনিসটা ফোলা ভাবটা রয়ে যাচ্ছে, তাহলে কিন্তু একটু সিরিয়াস ভাবে এটাকে নিতে হবে। কারণ টনসিল যদি ফোলে সেখান থেকে একটু ইনফেকশন ছড়াতে পারে, যেটা আমরা টনসিলাইটিস বলি। তো
এই জিনিসটা যদি হয় তাহলে একটু সিরিয়াস ভাবে ট্রিটমেন্টের প্রয়োজন আছে। আপনাকে বলবো যে আপনি 2 দিন ওয়েট করুন, গরম জলেতে গার্গেল করুন। যদি এটা সলিউশন না হয় তাহলে হেল্পলাইন নাম্বারে ফোন করুন। অলরেডি হয়ে গেল তো, 2-3 দিন হয়ে গেল। গার্গেল কি করেছেন? গার্গেল করেছে আর এমনি মানে কিছু ওষুধও খেয়েছে। আচ্ছা, তাহলে যদি কমছে না তাহলে আপনাকে একটা কথাই বলবো, সেটা একটুখানি সিরিয়াস ভাবে দেখা দরকার। আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনার কাছেই আপনি চেম্বার পেয়ে যাবেন, সেটা আপনাকে গাইড করে দেবেন। যেটা আপনার কাছে মনে হবে সেখানে আসুন, আমরা একবার দেখে নিই। যদি প্রয়োজন হয় কিছু টেস্টের প্রয়োজন থাকতে পারে, সেটা একবার করে নিই। কারণ যদি ইনফেকশন বাড়ে সেটা বিনা টেস্টে কিন্তু জানা যাবে না। তাহলে কি হবে, একটা বড় রোগ যদি আসে তাহলে আমরা শুরুতেই সেটাকে আটকে দিতে পারবো। তাই আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, একবার আমাদের সাথে যোগাযোগ করুন, অবশ্যই এর ট্রিটমেন্ট আছে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন। দাঁড় সার্ভাইকাল স্পন্ডাইলিসিস নিয়ে আমরা একটু আলোচনা করছি স্যার, কি শুনবো এবারে? তো মেন জিনিস হচ্ছে আমাদের লাইফস্টাইল, যেটা আমরা বললাম যে ইয়ং এজের ক্ষেত্রেও দেখা যায় যে কাজের ক্ষেত্রে অনেকে কি করে, ল্যাপটপের সামনে অনেকক্ষণ ধরে বসতে হয়, ঘাড়কে ঝুঁকে অনেকক্ষণ ধরে কাজ করতে হয়। তো সেখান থেকে দেখা যাচ্ছে একটা ইয়ং জেনারেশনের মধ্যেও এই সার্ভাইকাল স্পন্ডাইলিটিসটা আসছে। যেটা আমরা বললাম যে আর্থারাইটিস একটা আগে হতো কি একটা এজের পর। তার সাথে সাথে দেখা যাচ্ছে যে আমাদের ডেলিকার যে ডায়েট, আমরা কাজের মধ্যে যে ডেলিকার যে ডায়েট, যেটা আমরা হাড় চাই, যে মিনারেল, ক্যালসিয়াম যেগুলো আমাদের পর্যাপ্ত পরিমাণে দরকার, সেটা কিন্তু আমরা ঠিকঠাকভাবে নিই না। তো এই কারণের জন্য আমাদের হাড় একটুখানি উইক হয় এবং সেখান থেকে দেখা যায় যে এই যখনই প্রফেশনালের ক্ষেত্রে অনেকক্ষণ ধরে ঘাড় ঝুঁকে কাজ করতে হচ্ছে, তখন সেখানে আমাদের ঘাড়ের যে হাড় থাকে সেই হাড়ের ওপরেতে এফেক্ট করে, সেখানের গ্যাপগুলো একটুখানি কমতে থাকে এবং সেখানেতে একটু ইনফ্লামেশন মানে ফুলে যায়। আমি আসছি, ফোনটা ধরে নিই, তারপরে আসছি। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি অশোক দে বলছি। কোথা থেকে বলছেন? গড়িয়া থেকে। গড়িয়া থেকে বলছেন। বয়স কত আপনার? বয়স 32। বলুন স্যার, শুনছেন কি সমস্যা আছে? সমস্যা বলতে আমার এই কোমর কিছু মানে একটু পরিশ্রম করলে এই কোমরের ঠিকানাটা ব্যথা হয়। আচ্ছা, কোমরটা ব্যথা হয় তাই তো? মানে ঝুঁকে কোনো রকম কাজ করতে পারেন না বা বসলে উঠতে গেলে একটু ব্যথা হয়? হ্যাঁ, কষ্ট হয়। আচ্ছা, এটা মোটামুটি হচ্ছে কতদিন? মাসখানেক। তো এই যে ব্যথা যন্ত্রণা হচ্ছে, তো এর জন্য কোনো ডক্টর দেখিয়েছেন বা কোনো টেস্ট করেছেন যে এটা কেন হচ্ছে? হ্যাঁ, এই জিনিসটাই প্রবলেমটা হয়। আমি আলোচনার মধ্যে একটু পরেই আসতাম যে এই যে আর্থারাইটিস, এটা কিন্তু খুব শর্ট জায়গা থেকেই এটা বড় জায়গায় যায়, এর অনেকগুলো স্টেপ আছে। এই যে হ্যাঁ, আপনি টিভিতে শুনতে থাকুন, আপনাকে বলে দিচ্ছি। এই যে আর্থারাইটিসের যে কোনো রকম আর্থারাইটিস, সেটা আমরা যদি ধরি সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস, কিংবা যিনি ফোন করলেন ওনার কোমরে ব্যথা, খুব সম্ভবত ওনার লাম্বার স্পন্ডাইলাইটিস হলেও হতে পারে। তো এই জিনিসটা কি হয়, আমাদের একটা আর্লি সাইনম সিমটম দেয় যে আমাদের ব্যথা, হালকা একটু ব্যথা হচ্ছে, বসলে উঠতে পারছি না, সেখানে একটা প্রবলেম হচ্ছে, কিংবা হাঁটতে চলতে গেলে প্রবলেম হচ্ছে। তো এই যে ছোট সিমটমগুলোকে যদি আমরা দেখি যে হ্যাঁ, অনেক সময় কি হয়, একটু চোট আঘাত লাগলেও হতে পারে, কিংবা আমাদের শোবার পজিশন যেটা, সেখানেও যদি কোনো রকম প্রবলেম হয় সেক্ষেত্রে হতে পারে। কিন্তু এটা একদিন থাকবে, দুদিন থাকবে। যদি দেখা যায় যে 1 মাস হয়ে গেল, 2 মাস হয়ে গেল, আমার ব্যথা থাকছে, সেটা হাঁটুতে হোক, কোমরে হোক, ঘাড়ে হোক, তো সেখানেতে কিন্তু একটু সিরিয়াস ভাবে এই জিনিসটা নেওয়া দরকার। অনেকে কি করে যে হ্যাঁ ব্যথা হচ্ছে, দোকানে গিয়ে একটা ব্যথার ওষুধ নিয়ে খেয়ে নিল, 5 দিন ভালো থাকলো, আবার ব্যথা হলো, দেখলো যে ওই ওষুধটা কাজ করছে, আবার গিয়ে সেই ওষুধটা নিয়ে নিল। কিন্তু সেখানে কি হয়, এই যে আর্থারাইটিসের রোগ, এর যে স্টেপগুলো থাকে, সেই পরপর স্টেপগুলো কিন্তু পেরিয়ে যেতে থাকে এবং সেখানে যখন প্রচুর পরিমাণে ব্যথা আরম্ভ হবে, হাঁটতে পারছে না, তখন গিয়ে যখন এক্সরে করবে তখন দেখা যাবে যে প্রায় ওটা 3rd স্টেজ 4th স্টেজের কাছে চলে গেছে। তো এই ছোট্টখাট্ট জিনিসগুলোই ভুল হয়। বারবারই আমরা বলি, যদি শরীরে কোনো প্রবলেম হয়, যদি এই যে ব্যথা রিলেটেডও, যদি আজকে যেহেতু এটা টপিক, তো ব্যথার যদি কোনো রকম প্রবলেম হয়, সেটা যদি 1 দিন 2 দিন 3 দিনের মধ্যে না কমে, তাহলে সেটাকে সিরিয়াস ভাবে ভাবুন। ওনার ক্ষেত্রেও বলবো যে যদি এটা বললেন যে 5 মাস হয়ে গেল এই জিনিসটা কমছে না, তার মানে ভাববেন কোথাও না কোথাও একটা প্রবলেম আছে। আপনি ফার্স্ট একটা কোমরের এক্সরে ইমিডিয়েট করান, করে আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, এক্সরে রিপোর্টটা নিয়ে একবার আসুন, আমরা দেখে নিই। যদি কোনো প্রবলেম থাকে তারও একটা গাইডলাইন দিয়ে দেবো।
বা যদি ওখানে নর্মাল কোনো রকম দেখা যাচ্ছে হাড়ে প্রবলেম না হতে পারে, অনেক সময় নার্ভেরও প্রবলেম হতে পারে, সেটাও আমরা গাইডলাইন দিয়ে দেবো এবং ভবিষ্যতে যাতে ভালো থাকেন তারও একটা গাইডলাইন দিয়ে দেবো। একদম। অনুষ্ঠানটা শুরু করেছিলাম ব্যথা নিয়ে, অনুষ্ঠানটা বলেছিলাম বয়স্কদের জন্য। স্যার কিন্তু একটা কথা বলেছিলেন, অল্প বয়সীদের মধ্যে সমস্যা বাড়ছে। তাহলে কি এখন রাস্তায় চললে আরো কিছু নতুন দৃশ্য দেখবো? মাত্র 32 বছর বয়সের একটা ছেলে সে কোমরে হাত দিয়ে হাঁটছে, বা 32 বছরের একটা মেয়ে সে হাঁটুতে ব্যথায় বেঁকিয়ে বেঁকিয়ে হাঁটছে। এই ছবিটা কিন্তু আমাদের কাম্য নয়। কেন এত তাড়াতাড়ি সমস্যায় ভুগবো আমরা? এখানে কিন্তু আয়ুর্বেদ আপনাকে উত্তর দিতে পারে। আর আমাদের কাছে আয়ুর্বেদ মানে কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। যদি মনে হয় নিজেকে বাঁচাবো, ব্যথার সমস্যার থেকে বাঁচাবো, তবে ইয়াং জেনারেশনকে বলবো যে একটু তাড়াতাড়ি যোগাযোগ করবেন। কোন রকম সিমটম যদি আপনি লক্ষ্য করেন তাহলেই কিন্তু আপনি আপনার নিকটস্থ এনবিপি চেম্বারে চলে আসুন, কারণটা বুঝুন এবং তার সমাধানটা করে নিন। তাহলে কিন্তু বয়সের আগে বৃদ্ধ আপনি হয়ে যাবেন না। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন? কে বলছেন? আমি সৌরভ দাস বলছি, হাওড়া থেকে। হাওড়া থেকে। সৌরভ বাবু, বয়স কত আপনার? বয়স 42। 42। বলুন কি সমস্যা হচ্ছে? সমস্যা আমার কোনো কিছু খেলেই, সকালে কোনো কিছু খাওয়া দাওয়া করলে গ্যাস উৎপন্ন হয়। এ থেকে প্রতিকার পাবার উপায় জানতে চাই। আচ্ছা, আগে আপনি বলুন, আপনি কি খালি পেটে খুব বেশি থাকতেন? খালি পেটে করে বেশিক্ষণ থাকি না, মানে সকালে ঘুম থেকে উঠতে কোনোদিন কোনো দেরি হয়ে যায়। আচ্ছা, সেটার জন্য কি হয়? হ্যাঁ, আমি বলছি। জল আমি প্রচুর পরিমাণে খাই। আর বাইরের খাবার কি বেশি খেতে হয়? মাঝে মধ্যে খেতে হয়। আচ্ছা, কোন রকম লিভারের সমস্যা আছে? এটা কি কোনোদিনও প্রবলেম হয়েছিল বা কোন রকম টেস্ট করিয়েছিলেন? না, সেইভাবে কোনো প্রবলেম পাইনি বা টেস্টটা করানো হয়নি। আচ্ছা, দেখুন, আপনি এটা শুনতে থাকুন, আপনাকে আমি বলে দিচ্ছি, আপনি টিভিতে শুনতে থাকুন। মেন জিনিস হচ্ছে এই যে গ্যাস অম্বল, গ্যাস অম্বলের প্রবলেম অনেকে এটাকেও ছোট করে নেয় যে হ্যাঁ গ্যাস অম্বল হচ্ছে, আমি গ্যাসের ওষুধ খাচ্ছি, বা অনেকের একটা হ্যাবিট হয়ে যায় যে রেগুলারলি গ্যাসের ওষুধ খেতেই হবে, সকালবেলায় উঠে একটা করে গ্যাসের ওষুধ। কিন্তু মেন জিনিস হচ্ছে যে এই গ্যাস অম্বলটা কিন্তু কোনো রকম রোগ নয়। আমরা বারবারই বলি যে গ্যাস অম্বলটা একটা বড় রোগের সিমটম। যখন দেখছেন যে আপনার মধ্যে গ্যাস অম্বল থাকছে, ওষুধ বারবার খেতে হচ্ছে, তাহলে জানবেন যে আপনার এর পেছনে কিন্তু অন্য রোগ হয়তো আসছে। যেমন এই যে আমাদের টোটাল ডাইজেস্টিভ সিস্টেমটাকে কন্ট্রোল করে কে? বাইল বলে এক ধরনের প্রোডাক্ট, যেটা আমাদের লিভার থেকে বেরোয়। এক ধরনের এনজাইম আমাদের লিভার থেকে বেরোয়, যেটা আমাদের টোটাল ডাইজেস্টিভ সিস্টেমটাকে কন্ট্রোল করে। তো যদি কোনো রকম ভাবে লিভারের কোনো রকম ড্যামেজ হওয়া শুরু হয় বা এই বাইলের প্রোডাকশনটা যদি কোনো রকম ভাবে কম হতে থাকে, তাহলে কিন্তু আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা হ্যাম্পার হবে। সেটা স্টার্টিং সিমটম কি হবে? ডাইজেস্টিভ সিস্টেম যদি হ্যাম্পার হয়, আমাদের নর্মালি গ্যাস হবে, অম্বল হবে, ঠিকঠাক মতো করে খাবার হজম হবে না। তো এটা কিন্তু এই গ্যাস অম্বলটা কিন্তু আমাদের একটা লিভারের প্রবলেমের লক্ষণ দেখা গেল। ঠিক সেম ভাবে যদি অনেকে খালি পেটে অনেক দিন ধরে থাকে বা খাবার হয়তো অনেক গ্যাপে গ্যাপে খায়, তাদের ক্ষেত্রে কি হয়? আমাদের স্টমাকের মধ্যে HCl এর ফরমেশনটা বাড়ে, এক ধরনের অ্যাসিডিক রিয়াকশন হয়। সেখানেতে দেখা যায় যে আমাদের স্টমাকের মধ্যে আলসার হয়তো হতে পারে। সেখান থেকেও কিন্তু আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা হ্যাম্পার হতে পারে। তাহলে গ্যাস অম্বল যেহেতু আপনার আছে এবং সেটা দীর্ঘদিন যদি থাকে, যদি সেটা সারছে না, তাহলে এটাকে একটু সিরিয়াস নিন। তার জন্য একটা লিভার ফাংশন টেস্ট করুন। সেই টেস্টের রিপোর্টটা নিয়ে একবার হেল্পলাইন নাম্বারে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করুন। যে প্রবলেমই থাকুক না কেন, তার সলিউশন অবশ্যই আছে। সেটা আমরা রিপোর্টটা দেখার পর আপনাকে গাইড করে দেবো। একদম। আমরা এই কথাটা বারবার বলি, সুগারের সমস্যা, অস্থির সমস্যা আর পেটের সমস্যা। অনুষ্ঠান শুরু করলাম কি করলাম না, ফোন আসতে কিন্তু শুরু করে দেয়। 3টি সমস্যার মধ্যেই সব থেকে বেশি। এই 3টে সমস্যা যদি আপনি বা আপনার পরিবারের মানুষও ভোগেন, তাহলে বলবো সব থেকে ভালো সুন্দর উত্তর কিন্তু আপনি পাবেন যখন এনবিপিতে আসবেন। কেন বললাম? কারণ সাইড এফেক্ট বিহীন আপনি মেডিসিন পাবেন, সারা জীবন ওষুধ না খাওয়ার একটা প্রয়োজনীয়তা পাবেন এবং সম্পূর্ণভাবে গোড়া থেকে ট্রিটমেন্ট হওয়ার একটা আনন্দ পাবেন। তো সে কারণে বলবো, স্ক্রিনে দেওয়া নাম্বার 9830235527 বা 37 নাম্বারগুলো নোট করুন, ফোন করুন আর যোগাযোগ করুন। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ, নমস্কার। কোথা থেকে কে বলছেন? হ্যাঁ, আমি বারাসাত থেকে রঞ্জন দেব। কোথা থেকে? বারাসাত। বারাসাত থেকে। আচ্ছা, বলুন বয়স কত? 31। 31। কি সমস্যা হচ্ছে? আমার প্রচন্ড পরিমাণে অনেক হেয়ার ফল হচ্ছে। হেয়ার সেটা নিয়ে জানতে চাই। আচ্ছা, কোন রকম অ্যালার্জি আছে আপনার?
বা কোনো রকম টেস্ট করেছেন? না না লিভারের কোনো সমস্যা, হজম হয় না ঠিকঠাক এরকম? না, হজমটা আবার ঠিকঠাক হয়। গ্যাস অম্বল এরকম হতে থাকে? হ্যাঁ, গ্যাস আছে, গ্যাস আছে। আচ্ছা, আপনাকে এমনি কাজের জন্য কি বাইরে ধুলোবালির মধ্যে একটু থাকতে হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দেখুন চুল ওঠার পেছনেতে এই যে আমি কয়েকটা জিনিস জানলাম, এইগুলো হচ্ছে দায়ী থাকে, ঠিক আছে? যদি আপনার কোনো রকম কেমিক্যাল রিয়াকশন হয় সেখান থেকে আমাদের চুল উঠতে পারে, যেটা বাইরের ডাস্ট থেকেও হতে পারে। এছাড়া শারীরিক কিছু প্রবলেম থাকে, সেটা একটু জানার দরকার আছে। যেমন হচ্ছে অ্যালার্জি, কারোর যদি শরীরে অ্যালার্জি থাকে সেখান থেকে চুল ওঠে। কারোর যদি লিভারের কোনো সমস্যা থাকে সেখান থেকে কিন্তু চুল ওঠার সমস্যা আসতে পারে। তাহলে আগে এই কারণগুলোকে জানতে হবে যে এই কারণগুলো আপনার আছে কিনা। তাহলে কি করতে হবে যে আপনাকে এই কারণগুলোর জন্য ট্রিটমেন্ট করতে হবে। তো এমনি যদি এই ধরুন আপনার অ্যালার্জি আছে কিংবা লিভারের প্রবলেম, কিন্তু তার সাথে সাথে আপনি কি করছেন, হেয়ার ফলের জন্য অন্য ট্রিটমেন্ট করছেন, কোনো রকম ক্রিম মাখছেন, তো সেখানে কিন্তু কোনো রকম লাভ হবে না। তাই এটাকে কারণ আয়ুর্বেদ বলে উৎস ট্রিটমেন্ট করতে, যে রোগের উৎস। তো আমরা বারবারই বলি যে আগে জানতে হবে যে কি কারণে আপনার প্রবলেম। সলিউশন তো অবশ্যই আছে। তো আপনার ক্ষেত্রে বলবো যে আপনি একটা লিভার ফাংশন টেস্ট করুন, LFT টেস্ট, আর একটা IgE, একটা অ্যালার্জিক টেস্ট। এই দুটো টেস্ট করান, করে একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন, করে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা প্রপারভাবে গাইডলাইন দিয়ে দেবো, যেটা আপনার এখন সমস্যা সেখান থেকে আপনি কি করে বেরোবেন, আর ভবিষ্যতে যাতে এই সমস্যা না হয় সেটারও একটা গাইডলাইন আমরা দিয়ে দেবো। আর আপনাদের এই গাইডলাইন পেতে হলে কি করতে হবে বলুন তো? খুব ছোট্ট একটা কাজ, সেটা হচ্ছে যে খুব দায়িত্ব সহকারে আপনাকে যোগাযোগ করতে হবে এলবিপি চেম্বারে। আপনার নিকটস্থ প্রচুর চেম্বার রয়েছে, সেই নামগুলি এখন চট করে একটু বলে দেবো। বনগাঁয় কিন্তু আমাদের চেম্বার হয়, ডক্টর এস ভাদুরীকে আপনারা পেয়ে যাচ্ছেন, ক্যানিং এ স্যারকে পাচ্ছেন অর্থাৎ ডক্টর এ হালদারকে পাচ্ছেন, ত্রিপুরার বন্ধুরা আগরতলায় এবার কিন্তু ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, খড়গপুরায় ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, শিলিগুড়িতে ডক্টর বি শর্মাকে এবার কিন্তু পাচ্ছেন, কৃষ্ণনগর আর বহরমপুর চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলচরে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, গঙ্গারামপুর চেম্বার রয়েছে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, এবং পাশাপাশি জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে। আমাদের আসামের আরেকটি গুরুত্বপূর্ণ চেম্বার গুয়াহাটি, সেখানে কিন্তু পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, পেয়ে যাচ্ছেন হেরিয়ায় ডক্টর বি শর্মাকে, মেচেদাতেও কিন্তু এবার পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। নতুন চেম্বার রামনগর, রামনগরে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন। বর্ধমানে কিন্তু আমাদের চেম্বার রয়েছে এবং বর্ধমান চেম্বারেও কিন্তু আপনারা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। মালদায় পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম পরপর তিনটি চেম্বারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন। আসানসোলে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কাকদ্বীপে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, হলদিয়ায় পাচ্ছেন ডক্টর এ হালদারকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। এছাড়া রয়েছে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ চেম্বার, যেরকম আরামবাগ রয়েছে, আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, মিদনাপুর স্টেশনের কাছে আমাদের নতুন চেম্বার এবং সেখানে কিন্তু এবার পাচ্ছেন ডক্টর এস খানকে। পাশাপাশি কলকাতার মধ্যমগ্রামে চেম্বার রয়েছে, হাজরায় চেম্বার রয়েছে, হাতিবাগান ভীষণ গুরুত্বপূর্ণ একটি স্থান, সেখানে আমাদের চেম্বার রয়েছে, খিদিরপুরে আমাদের চেম্বার রয়েছে, হাওড়ায় শিবপুর, বাল্টিকুড়ি বাজার দাসনগর এবং বেলুড়ে আমাদের চেম্বার রয়েছে। আর দক্ষিণ 24 পরগনার বন্ধুরা প্রত্যেক বৃহস্পতিবার করে আমতলায় কিন্তু চেম্বার পাচ্ছেন। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? একটু জোরে বলবেন। হ্যাঁ, আমি কোথা থেকে বলছি? কোথা থেকে? ভাঙ্গা থেকে। আচ্ছা, কি সমস্যা হচ্ছে? বয়স কত? বয়স 69। কি প্রবলেম হচ্ছে? আমার প্রবলেম পায়ে আর্থ্রাইটিস। আর পায়ে আর্থ্রাইটিস করতে ডাক্তার বলছেন অপারেশন করতে হবে। আচ্ছা না। আচ্ছা, ব্যথা যন্ত্রণা খুব হচ্ছে এখন? হ্যালো, ব্যথা যন্ত্রণা কি খুব আছে এখন? হ্যাঁ, ব্যথা আছে। আচ্ছা, এর জন্য কি কোনো ট্রিটমেন্ট করছেন? হ্যালো, এর জন্য কি কোনো চিকিৎসা করছেন? হ্যাঁ, চিকিৎসা করছি। মানে চিকিৎসা করছেন, তাতে কোনো রকম লাভ হচ্ছে না, তাই তো? না না, কিছু লাভ হচ্ছে না। ডাক্তারবাবু বলছে
দুটো হাঁটুই অপারেশন করতে হবে, আচ্ছা পরে আর আপনি হাঁটতে পারবেন না। আচ্ছা সত্যি কি অপারেশন না করলে হাঁটতে পারবো না? হাড়গুলো কি বেঁকে যাবে? সেটাই কি আছে। ঠিক ভালো আছে প্রশ্ন। ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আপনাকে বলে দিচ্ছি। এটা ভালোই কোশ্চেন যে যারা অপারেশনের জন্য বলে, তো মেন জিনিস হচ্ছে আমরাও এরকম পেশেন্ট বহু দেখেছি যারা অপারেশন করেছে, তারপরও যখন আমাদের কাছে এসেছে তখন কিন্তু ঠিক সেম প্রবলেম নেই। তো এই যে আমরা বলি আয়ুর্বেদ কেন বিনা অপারেশনেতে কিছু কিছু রোগ থাকে যেগুলোকে সারানো সম্ভব হয় এই আর্থারাইটিসের ক্ষেত্রে, কারণ ট্রিটমেন্ট প্রসেস সবসময় নির্ভর করে যে পেশেন্টের শরীর কোন জিনিসটাকে নেবে, কোন ওষুধটাকে ঠিকঠাক মতো করে নেবে। এই যে চয়েসটা, এইটা তখনই সম্ভব যখন সেই রোগীর প্রকৃতিটাকে নির্ণয় করব, কোন দোষ তার এফেক্টেড আছে, কোন দোষ তার এফেক্টেড আছে, সেটা কিছু কোশ্চেন থাকে, সেগুলোকে জানতে হয়। দেহের কিছু গঠন থাকে, সেইগুলোকে দেখতে হয়। দেখার পর প্লাস হ্যাঁ রিপোর্ট তো আছেই, রিপোর্টটা বলে দেবে যে উনি ইন্টারনালি কিরকম আছেন। সেইটা দেখার পর যদি প্রপারলি ট্রিটমেন্ট করা যায় তাহলে কিন্তু এই সমস্ত ক্ষেত্রে অপারেশন করার প্রয়োজন হয় না, যদি ঠিকঠাক মতো করে পেশেন্ট কথা শোনে, মেডিকেশনের মধ্যে থাকে এবং যেরকম ভাবে লাইফস্টাইল বলে দেওয়া হবে সেই মতো যদি থাকে তাহলে কোনো রকম অপারেশনের প্রয়োজন নেই। তাই আপনার ক্ষেত্রেই বলবো এটা নিয়ে ভয় পাবেন না যে আপনার হাড় বেঁকে যাবে কিংবা আপনাকে অপারেশন করতে হবে। আপনি বিনা অপারেশনেই সুস্থ হবেন। আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আমরা একবার দেখে নিই আপনার রিপোর্ট, এক্স্যাক্টলি কোন জায়গাতে প্রবলেম, কতটা প্রবলেম, সেটা দেখার পর আপনাকে অবশ্যই গাইডলাইন দিয়ে দেওয়া হবে এবং আপনি এখন যা প্রবলেম আছে সেখান থেকেও যাতে সুস্থ হন এবং ভবিষ্যতেও যাতে সুস্থ থাকেন সেই ব্যবস্থা আমরা করে দেবো। একদম। পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলবো, কে আছেন বলবেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি উত্তরপাড়া থেকে বলছি। উত্তরপাড়া থেকে। বয়স কত? বয়স হচ্ছে 47। 47। কি প্রবলেম হচ্ছে বলুন? টিভিটা কম করুন আর বলুন কি সমস্যা হচ্ছে। আমার হাঁটুর সমস্যা। হাঁটুর সমস্যা কতদিন আছে? কদিন আগে এরকম টিভি থেকে পড়ে যায়নি, ঠিক হাঁটুতে আমার হয়েছিল, চারটে সিঁড়ির এতে পা ফেলে দিয়েছিলাম। আচ্ছা, সেই জন্য পায়ে লেগে গেছিল। এখানে অ্যালোপ্যাথি ডাক্তারকেও দেখানো হয়েছিল, সেই থেকে এখন তো কমেছে, কিন্তু এখন হাঁটুতে জল জমে যাচ্ছে। মাঝখানে একটু ভালো ছিলাম, কিন্তু এখন। আচ্ছা, কোন রকম রিপোর্ট করেছেন? এক্সরে রিপোর্ট করেছেন? হ্যাঁ 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 হ্যাঁ। তো এক্সরে রিপোর্টে বলছে যে ওখানেতে ক্ষয় হচ্ছে। হ্যাঁ, জল জমেছে আর হাড়েতে লাগছে। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনুন, আপনাকে বলে দিচ্ছি। মেন জিনিস হচ্ছে যে যদি আপনার চোট লেগে ব্যথাটা হয় তাহলে সেটা সাময়িক কিছুদিনের জন্য থাকবে, বা যদি হাড়ে কোনো রকম চোট লাগে কিংবা যদি ফ্র্যাকচার হয় সেটা আলাদা জিনিস। যদি আপনি বলছেন যে রিপোর্টে বলছে আপনার ক্ষয় হচ্ছে কিংবা জল জমছে, তার মানে দুটো হাঁটুর গ্যাপের প্রবলেম আছে। তো এই গ্যাপের প্রবলেমটা কিন্তু এটা অন্য রোগকে আমরা ইন্ডিকেট করি, যেটাকে আমরা অস্টিও আর্থারাইটিস বলি, যেটা আজকের টপিকও ছিল। তো আপনার ক্ষেত্রে বলবো যে যদি এক্সরে প্লেট থাকে তাহলে এক্সরে প্লেটটা নিয়ে একবার আমাদের সাথে যোগাযোগ করুন। যদি জল জমে ওখানে ইনফেকশন হচ্ছে, এটা কিন্তু খুব খারাপ জিনিস, ভবিষ্যতে কিন্তু আপনার হাঁটতে চলতে প্রচুর প্রবলেম আসবে। সেই জায়গাটা যাতে না যায় তার আগেই এটার জন্য ট্রিটমেন্ট করিয়ে নিন। অবশ্যই এর সুন্দর ট্রিটমেন্ট আছে, সেটা আমরা রিপোর্ট দেখার পর বলবো। আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনার কাছে যে সেন্টার হবে সেখানে এসে একবার রিপোর্টটা দেখান। একদম। আলোচনা করতে করতে সময় একেবারে শেষের দিকে, তবে আলোচনার কিন্তু এখনো বলতে গেলে কিছুই হলো না, সবেমাত্র অবাক অকা শুরু করলাম, কিন্তু এখনো একটা বই কিন্তু বাকি রয়ে গেল। তাই বলবো আমাদের অনুষ্ঠানের সাথে থাকবেন, মাঝে মধ্যে অনুষ্ঠানগুলো ফলো করবেন, চেম্বারে চলে আসবেন। অনুষ্ঠানে দেখে গেলাম, চেষ্টা করেই গেলাম, ততদিনে কিন্তু হাঁটুর অবস্থা আরো ক্রিটিক্যাল হবে এবং সত্যি হাঁটু নিয়ে আর কিছু করার উপায় থাকবে না। তাই নিকটস্থ চেম্বারে চলে আসুন, ট্রিটমেন্ট শুরু করুন আর ভালো থাকুন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো স্যারকে। নমস্কার। নমস্কার।